আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু বলে যখন চারদিকে ফজরের আজানে মুখরিত ছিল এলাকাটা, ঠিক এমন সুন্দরতম সময়ে মিসেস তিতির সে তার কন্যা সন্তানের জন্ম দেয়। একটা ফুটফুটে কন্যা মাহাদের ঘর আলোকিত করে মাহাদের জান্নাত হয়ে আগমন করেছে। ডিএম মোমাহাদ আহনাফ তার শিশুকন্যার কান্নার শব্দে আরও যেন উত্তেজিত হয়ে উঠল। ডাইনিং রুমে অধৈর্য সহকারে পাচারি যেন তার বেড়েই চলল। সময় যেন তার জন্য থমকে দাঁড়িয়েছে। অস্থিরতা আর ভালোলাগা দুটোই এসে মাহাদের কাঁধে জেকে বসেছে। একটু সময় নিয়ে ফাহমিদা আলিম মাহাদের সমস্ত উত্তেজনার সমাপ্ত ঘটিয়ে মাহাদের কোলে তুলে দেয় তার সুখকন্যাকে। মাহাদ কন্যাকে পেয়ে ডাক্তারের সামনেই কেঁদে ফেলল। তার শিশুকন্যাকে সর্বপ্রথম বুকের সাথে আলতো করে চেপে ধরল। তারপর একটু উঁচু করে আবেগময় কণ্ঠে কন্যার কানে আজানের বাক্যগুলো স্পষ্টভাবে পাঠ করতে লাগল। সাদের বেলায় সে কাছে ছিল না, তাই মেয়ের বেলায় মনের ইচ্ছার প্রকাশ ঘটাতে কোনো কমতি রাখবে না। আজানের পবিত্র বাক্য শেষ করেই হাস্যোজ্জ্বল চেহারায় বলে উঠল, মা, আজ থেকে তোমার নাম মাহরিন আহনাফ অতিথি। কথাগুলো বলেই মেয়েকে নিয়ে নামাজের কক্ষের দিকে ছুটে গেল। আগে থেকেই সে সবকিছু প্রস্তুত করে রেখেছিল। 3টা জায়নামাজ বিছানো। মাহাদের প্রায় 4 বছরের ছেলে সন্তান সাদ তার বাবার কোলে মিষ্টি ছোট্ট বোনটিকে দেখেই খুশিতে সুবহানাল্লাহ বলেই দৌড়ে এল বাবার কাছে। মাহাদ সাদের এক হাত ধরে জায়নামাজে গিয়ে দাঁড়াতেই সাদ বাবার আঙ্গুল ছেড়ে দিয়ে অন্য জায়নামাজে দাঁড়াল। মাহাদ ওর মেয়েকে জায়নামাজে রেখেই আল্লাহ সুবহানাতালার দরবারে সেজদায় লুটিয়ে পড়ল আল্লাহু আকবার বলে। শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করল ছেলে এবং মেয়েকে নিয়ে। ছোট্ট মেয়ের কান্নার মধ্যেই মাহাদ দুহাত তুলে আল্লাহর প্রশংসায় মশগুল হয়ে গেল। হে দুনিয়া ও সুখময় জান্নাতের পরম করুণাময় আল্লাহ, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি ক্ষমতাশীল। আমরা অসহায় বান্দা আপনার কাছেই আশ্রয় খুঁজি। আপনার সাহায্য চাই এবং আমরা সকলেই আপনার মুখাপেক্ষী হয়ে থাকি। আপনার দয়ার কোনো তুলনা হয় না। আপনাকে অগণিত শুকরিয়া জানাই এই মনের প্রাণকেন্দ্র থেকে। আপনি আমাকে যে সুখের সাগরে ভাসিয়েছেন তার শুকরিয়া আদায় করার ক্ষমতা আমার নেই। মাহাদের দুচোখ দিয়ে সুখের বৃষ্টি বর্ষণ হচ্ছিল। এই সুখময় অশ্রু যে তার প্রভু কর্তৃক উপহার। ডিএম মাহাদ আহনাফ একজন দেশের সফল তরুণ উদ্যোক্তা, আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী এবং মন্ত্রী দেমো কামরান আহনাফের দ্বিতীয় পুত্র। সাদ তার ছোট্ট বোনটিকে আদর করতে ব্যস্ত। পাশে তার নানু আপি ফাহমিদা আলিম বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছেন। এদিকে মাহাদ সর্বপ্রথম তার বাবাকে কল দিয়ে খুশির সংবাদটা জানাল। তারপর শিশুকন্যার দিকে অপলকভাবে কিছুক্ষণ চেয়ে রইল। এরপর মেয়েকে কোলে নিয়ে সাদের হাত ধরে তিতিরের রুমে গিয়ে দেখল তিতির অপেক্ষায় চেয়ে আছে দরজার দিকে। মাহাদকে দেখা মাত্রই তিতির অতিকষ্টে ওঠার জন্য চেষ্টা করতেই মাহাদ ওকে ইশারা করল না উঠার জন্য। মাহাদ দ্রুত তিতিরের কাছে এসে মেয়েকে তিতিরের সামনে ধরেই ওর কপালে একটা কিস করেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, তিতির, আজ আমি অনেক খুশি। আল্লাহর দয়ায় আবার একবার আমাকে সুখকন্যা উপহার দেওয়ার জন্য। যে মেয়ে কোনো দিন মা হতে পারবে না, অথচ আল্লাহর অশেষ রহমতে আজ সে 2 সন্তানের মা হয়েছে। এটা আল্লাহর মহিমা ছাড়া আর কি হতে পারে। তিতির মাহাদের দিকে চেয়ে কাপা কণ্ঠে বলে উঠল, আপনি খুশি হয়েছেন? খুব 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 খুশি হয়েছি। মাহাদের কথা শোনার সাথে সাথে তিতির কান্নায় ভেঙে পড়ল। তারপর মেয়েকে আরও কাছে টেনে এনে পাগলের মতো কয়েকটা কিস করেই সাদকে বলল, বাবা, তুমি খুশি হয়েছ? তোমার বোন তো তোমার কাছে চলেই এল। সাদ ওর বোনের গালে হাত ছুঁয়ে খুশি হয়ে বলল, মা, এই পুতুলের নাম কি? আমি ওকে কি নামে ডাকব? মাহরিন আহনাফ অতিথি।
ও আমার অচেনা অতিথি, ওকে অতিথি বলেই ডেক বাবা। সকাল 10টার মধ্যে মাহাদের বাসায় ওর পরিবারের সকলে তাদের নতুন অতিথিকে দেখার জন্য চলে আসল। কামরান সাহেব অবশ্যই আগেই চলে এসেছেন। এখন তার কোলে ছোট্ট অতিথি ঘুমিয়ে আছে। এমন সুন্দর ফুটফুটে বাচ্চা তিনি খুব কমই দেখেছেন। মনে হচ্ছে বেহেশত থেকে ছোট্ট বুলবুলিটি মাহাদের ঘর আলো করতে চলে এসেছে। মাহাদের দাদি বাতাসী বেগম তার চেনা স্বভাবে তিতিরের দিকে ঘোর চোখে চেয়ে আছেন। তিনি কতটা খুশি এ ব্যাপারে কিছুই বোঝা যাচ্ছে না। তিতির ভয় মাথা নিচু করে মুখ কাচুমাচু করে আছে। এই বৃদ্ধা মহিলা খুব একটা সুবিধার নন। তিনি তিতিরকে দুচোখে সহ্য করতে পারেন না। বাতাসী বিবি হঠাৎ তার মুখখানা গম্ভীর করে বলে উঠলেন, তাহলে তুই তোর বাজা নামটা একেবারে ঘুচিয়েই ফেললি। তা তোর বাপমাকে খবর দিয়েছিস তো? তারা তোর মুখ দেখতে আসবে না মুখে ঝামা ঘষে না করে দিবে। মাহাদের মা লাবিবা বেগম শাশুড়ির এমন কথা শুনে আর চুপ করে থাকতে না পেরে কাছে এসে অনুরোধের সুরে বললেন, আম্মা, আজ অন্তত এসব কথা বলবেন না। আমরা সবাই আজ খুব খুশি। লাবিবার কথা শুনে বাতাসী বেগম একটা চিৎকার দিয়ে তার মন্ত্রী ছেলেকে কামু বলে একটা হাত ছাড়লেন। শাশুড়ির এমন কাণ্ড দেখে লাবিবা গিয়ে বাতাসী বিবির মুখ চেপে ধরে বলল, দোহাই লাগে আম্মা, আজকের দিন আর সবার সামনে ওনার সম্মান নিয়ে টানাটানি করবেন না। দয়া করে চুপ থাকুন। লাবিবা বাতাসী বিবির মুখ ছেড়ে দিতেই তিনি আরও রেগে গিয়ে জোরে চিৎকার দিতে দিতে বাহির হয়ে দেখলেন তার ছেলে দরজার পিছনেই দাঁড়িয়ে আছেন মুখটা কাচুমাচু করে। কারণ তিনি জানেন তার মায়ের চটে যাওয়া মানে নিজের মানসম্মান সকলের কাছে নষ্ট হওয়া। মনের ভিতর ভয় উকি দিচ্ছে কামরান সাহেবের। ছেলেকে দেখে বাতাসী বিবি গলার জোর আরও একটু বাড়িয়ে দিয়ে বললেন, আই এখানে আইতে চাইনি। তোর বউ জোর করে এরে আনছে। তোর বউয়ের কতবর সাহস, এর চোপা চাইপা ধরে। আজ যদি বউরে শাসন না করছস তাইলে ভাবুম এই সত্যই একখান বলদারে পেটে ধরছি। কামরান সাহেব মাকে অত্যন্ত সম্মান করেন। মায়ের কথার উপর একটা কথাও বলতে তিনি নারাজ। তার মাতা যাহা বলিবেন তাহাই ঠিক। মা যদি বলেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া কালো, তাহলে কামরান সাহেবও সেই কথাকে সাপোর্ট দিয়ে বলবেন হ্যাঁ সে কালোই। তিনি যে এত বড় একটা পদে কর্মরত আছেন তবুও তার মায়ের কাছে তিনি একজন বাচ্চা ছেলে ছাড়া কিছুই নন। এই বৃদ্ধ বয়সে চোর ভেবে মায়ের হাতে কেলানি খাওয়ারও রেকর্ড আছে তার। কামরান সাহেব তার মায়ের কাছে গিয়ে নিচু গলায় বললেন, আম্মা যান, বাসায় গিয়ে সব কথা বলি। তখন যা বলবেন তাই শুনব। এখন সিন ক্রিয়েট করেন না আম্মা যান। আপনার ছেলের আর আপনার একটা সম্মান আছে না? বাতাসী বিবি কিছু একটা ভেবে বলল, হ ঠিক কইছস, আমাগো একটা মান সুলেমার তো আছে। বাড়ি তো যাইয়া তোর বউয়ের বিচার করুম। যা এখন তোর কাম তুই কর। বাতাসী বিবি কামরান সাহেবকে কথাগুলো বলেই 17 বছর বয়সী কাজের মেয়ে সাবিনাকে হাঁকতে হাঁকতে অন্যদিকে চলে গেলেন। মা চলে যাওয়াতে কামরান সাহেব যেন হাফ ছেড়ে বাঁচলেন। কামরান সাহেবের পাশে তার বড় আপা রূপালী বেগম এতক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের মাছেলের কাণ্ডগুলো দেখছিল। রূপলী বেগম ভ্রুজোড়া জড়িয়ে তুলে চোখ দুটি বাঁকা করে তার আম্মাজানকে একবার দেখেই বলল, আম্মাজানের এত অত্যাচার তুই সহ্য করিস কিভাবে? তোর জায়গায় আমি বা অন্য কেউ হলে মনে হয় না তার সঙ্গে ভালো ব্যবহার করতাম। তুই পারিসও বটে। কামরান সাহেব মুচকি হেসে বললেন, আম্মাজানের এমন ব্যবহার যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে হয়তো আমি আমাকে হারিয়ে ফেলব। যাক সে কথা, আপা রেজওয়ান আসলো না যে? ওর কি কাজ বেড়ে গেছে? রাতিশাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে।
মেয়েটা কয়েকটা দিন ধরে অসুস্থ, তাই মৌ আর রাতিশাকে নিয়ে গেছে ও। বলে কামরান সাহেব চলে যেতেই রূপালী বেগম পিছন থেকে তাকে ডেকে বলল, কামরান, এবার মাহাদকে বাড়ি নিয়ে চলো না। আমাদের থেকে আর কতদিন এভাবে আলাদা থাকবে? মাঝে মধ্য ওকে দেশের বাহিরে যেতে হয়, তখন তিতির ওর ছেলেমেয়েদের নিয়ে কিভাবে এত বড় বাসাতে একা থাকবে? আর যা দিনকাল পড়েছে, শত্রুর কি আর অভাব আছে আমাদের? আমিও সে কথায় ভাবছি আপা। আজই ওর সাথে এ বিষয়ে কথা বলবো। হুম বলে রূপালী বেগম চলে গেলেন অন্যদিকে। আজ এ বাসায় এলাহি কাণ্ড চলছে। মাহাদের সন্তানের আগমনে মাহাদ ওর অফিসের সব স্টাফদের খাওয়ার ব্যবস্থা করেছে। সে আজ বড়ই ব্যস্ত। তাকে পাওয়া খুব কঠিন। তবুও কামরান সাহেব ছেলেকে ডেকে এক কোণে নিয়ে গিয়ে বললেন, তোর সাথে আমার কিছু কথা ছিল। মাহাদ মুখে হাসি ফুটিয়ে চোখের পলক ফেলে বলল, হ্যাঁ বাবা বলেন। মাহাদের এমন চমৎকারময় হাসি কামরান সাহেব অনেকদিন পর দেখলেন। নানান চড়াইউতরাই এর পর আজ সে সুখের নাগাল পেয়েছে। এমন হাসি তার সন্তানের মুখে সবসময় থাকুক, এটাই তিনি চান। কামরান সাহেব কিছুটা ইস্ততবোধ করে চট করে মাহাদের হাত দুটি চেপে ধরে বললেন, বাবা, একটা অনুরোধ করছি। আমার তিতির মাকে নিয়ে এবার আমাদের সাথে বাসায় ফিরে চল। আমি কথা দিচ্ছি, এবার আমি নিজে ওর খেয়াল রাখব। সবাই আছে, কিন্তু তুই আমার কাছে থাকিস না। আমার খুব কষ্ট হয় মাহাদ। আমার এই অনুরোধটা রাখো বাবা। বাবার কথা শুনে মাহাদ কিছু একটা ভেবে একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, ওখানে আমরা গেলে সমস্যা শুধু বেড়েই চলবে। আপনি জানেন, তারা তিতিরকে ভালো চোখে দেখে না। আমার পরিবারের জন্য আমি তিতিরকে 6 বছরের মতো জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম। এবার যদি এমন কিছু ঘটে তাহলে আমি মরে যাব বাবা। আমি একদম শেষ হয়ে যাব। দেখ বাবা দেখ, আগে সবকিছু না শুনে এমন সিদ্ধান্ত নেস না। আগে আমার কথাটা শোন। তুই মাঝে মাঝে দেশের বাহিরে যাস দীর্ঘ সময়ের জন্য। তখন তিতিরের সেভটি বলেও তো কিছু আছে নাকি? আমাদের শত্রুর কি অভাব বল? তাছাড়া ও আমাদের কাছে থাকলে সেই সেফটিটাও সে পাবে। এই বৃদ্ধ বয়সে আমাকে আর কষ্ট দেস না বাবা। আগে আপনার আম্মাজানকে ঠিক করেন। যত সমস্যা তাকে নিয়ে। তিতির তার কোনো সময়ের দুশ্মন ছিল যে সে তাকে দুচোখে সহ্য করতে পারে না। আপনি তো আবার আপনার আম্মাজান ছাড়া কিছুই বোঝেন না। সে যা বলবে সেটাই ঠিক। তার সামনে থাকলে আপনার হাঁটু কাঁপে। আর আপনি বলছেন সেই জল্লাদটার থেকে তিতিরকে বাঁচাবেন। আপনি গোড়া শক্ত না করে বিল্ডিং উঠালে কি সেই বাসা থাকবে নাকি? মাহাদ কথাগুলো বলে বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। আর করুণ চোখে চেয়ে রইল কামরান সাহেব তার ছেলে চলে যাওয়ার পথের দিকে। মাহাদের বান্ধবী রূপী বড় ভাইয়ের স্ত্রী নিশাও তার মেয়ে দুটোকে নিয়ে মাহাদের নিরে এসেছে। এই মহিলাটাও তিতিরকে পছন্দ করে না। তার একটাই অভিযোগ, মাহাদকে সবার কাছ থেকে তিতির কেড়ে নিয়েছে। মাহাদ বদলে গেছে, তার জন্য তিতিরে কোনো ক্ষমা নেই নিসার কাছে। সামাজিক সখ্যতা রক্ষা করতেই এখানে তার আশা। নিসা তিতিরের দিকে একটু ঝুঁকে গিয়ে দাঁত কটমট করে বলল, মাহাদকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে দেখছি খুব সুখেই আছো। নিজের বাবার বাসায় জায়গা না হলে কি হবে, মাহাদকেও সেই পথে আনতে পেরেছ, তা আবার কম কিসে? তিতির কোনো কথার জবাব না দিয়ে ছলছল চোখে নিচের দিকে চেয়ে রইল। অতিরিক্ত চোখের জলক্ষরণে টপটপ করে তার শিশুকন্যার গালের উপর জল পড়ল। তিতির সাথে সাথে নাক টেনে ওর মেয়ের গাল ওড়না দিয়ে মুছে দিতেই শিশুটি তিতিরের হাতের শাহাদত আঙ্গুল নিজের হাতের ভিতর মুষ্টিবদ্ধ করে ফেলল। এমন দৃশ্য দেখে নিসা তাচ্ছিল্য সহকারে বলল,
বাহ, মেয়ের দেখছি মায়ের প্রতি দরদ উছলে উঠেছে। জন্ম নিতে না নিতেই মায়ের তরফদারি করছে। যেমন মা তেমন তার মেয়ে। যাকে বলে মধুমুখী, মুখে মধু কিন্তু অন্তরে বিষ। দেখি তুমি কতদিন মাহাতকে আটকে রাখতে পারো। এমন সময় শাশুড়ি এলে নিসা চুপ হয়ে গেল। লাবিবা বেগম নিসাকে নিচে খেতে যেতে বললেন। শাশুড়ির আগমনে নিসা একটু ক্ষুব্ধ হয়েছে। আর একটু পরে এলে কি হতো। কেবল তিতিরকে শায়েস্তা করতে লাগলো, আর এমন সময় ওনার আগমন। রাগকে মনের ভিতর দমে রেখে বলল, মা ফুয়াদ কি এসেছে? হ্যাঁ এসেছে, তুমি যাও। নিসা রুম থেকে বের হয়ে গেলে সাদ তাদের পোষা কুকুর গোলাপকে নিয়ে রুমে প্রবেশ করে বলল, দাদি যান, আসসালামু আলাইকুম। লাবিবা পিছন ফিরে সাদকে দেখে খুবই খুশি হলেন। সাদ বলতে তিনি অজ্ঞান। সাদকে কোলে নিয়েই সালামের জবাব দিয়ে কয়েকটা চুমা খেয়ে বললেন, আমার ভাইজান এতক্ষণ কোথায় ছিল? আমি তো তাকে পাগলের মতো এতক্ষণ ধরে খুঁজেছিলাম। সাদ ওর দাদিজানকে জড়িয়ে ধরল। আমি বাবার কাছেই ছিলাম দাদিজান। কথাগুলো শেষ না হতেই লাবিবা তিতিরের পায়ে হাত দিল। মা, আমার অতীত পাপগুলো ক্ষমা করে দাও। আমি মাহাতকে ছাড়া থাকতে পারছি না। আমি রাতে ঘুমাতে পারি না। তুমি একটু মাহাতকে বুঝিয়ে বললেই ও শুনবে। ওকে একটু বুঝিয়ে বলো না মা। আমি বলছি, তোমাকে কেউ কিছু বলবে না। আমি আমার পরিবার পূর্ণ করতে চাই। কথাগুলো বলার মাঝে ফাহমিদা আলিম ও আলিম এসে তিতিরের সামনে বসল। মা আসমার সাথে কথা বলতো। ও অনেকক্ষণ থেকে বলছে তোমার সাথে কথা বলবে। আলিম তিতিরের হাতে ফোন দিতেই আসমা সালাম দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। আপা, আপনাকে ছাড়া আমি এখানে থাকতে পারছি না। আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়। ওয়াহিদও বিশেষ ট্রেনিংয়ে কানাডায় গিয়েছে। আমি অনেকটা একা হয়ে গেছি আপা। তিতির 3টা বছর পর মাহাদের কাছে আসার দিন আসমা আর তার স্বামী ওয়াহিদ ইব্রাহিম পাকিস্তানে পাড়ি জমায়। তিতিরের বিপদে আপদে এই আসমা আর গোলাপ সবসময় ছায়ার মতো থেকেছে। তিতির নিজেকে শক্ত করে বলল, আসমা, তুমি তো অনেক শুকিয়ে গেছো বোন। তোমার শরীর খারাপ হলে কিন্তু প্রথমে আমার মেয়ের কাছে জবাবদিহিতা করতে হবে। কথাগুলো বলে অতিথিকে দেখালো তিতির। আসমা শিশুটিকে দেখে ফ্লাইকিস করে বলল, আপা, ও তো একদম আপনার কার্বন কপি। ওর নাম কি রেখেছেন? মাহরিন আহনাফ অতিথি। অতিথি? আপনার অচেনা অতিথি? সত্যিই আপনার জীবনে মাহাদ ভাইজান অচেনা অতিথি হয়েই প্রবেশ করেছিল। আর আপনি আমার দেওয়া মাহরিন নামই রেখেছেন? তুমি রেখেছ সেটা আমি অগ্রাহ্য করি কিভাবে? তিতির অতিথির গালে আঙ্গুল ছুঁয়ে দিল। মা, দেখ তোমার আন্টি তোমায় ডাকছে দূর দেশ পাকিস্তান হতে। মিসেস ফাহমিদা অতিথিকে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলেন, যাতে তিতির ভালোভাবে আসমার সঙ্গে কথা বলতে পারে। তিতির আসমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে সাদকে ফোনটা দিল। সাদ ফোন নিয়ে দাদির কোল থেকে নেমে কথা বলতে লাগল। এমন সময় আলিম সাহেব বললেন, মা, 2 দিন পর আমরা নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছি। বেশ লম্বা সময় ধরে এখানে আছি আমরা। এবার আমাদের ফিরতে হবে। ওখানেই আসমাকে নিয়ে গিয়ে কিছুদিন কাটাব। তোমার মাইকেল আঙ্কেলের জন্য কোনো মেসেজ থাকলে আমায় বলে দিও। আমি তাকে বলবো। সে তোমাকে খুব মিস করে। মি আলিমের কথা শুনে তিতিরের চোখে এবার পানি চলে আসলো। 3টা বছর তিনি আগলে রেখেছিলেন তিতিরকে। নিজের বাবা খোঁজ না নিলেও এই মানুষটা বাবার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। তিতির যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন এই দুটো মানুষ তাদের সমস্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন মৃত্যু নামক ওই ভয়াবহ আতঙ্কের থাবা থেকে তিতিরকে বাঁচানোর জন্য।
3টা বছর নিউজিল্যান্ডে কাটিয়েছে শুধুমাত্র তাদের আশ্রয়ে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এমন বাবা মাকে তিতিরের সাহায্যের জন্য পাঠিয়ে দেওয়ার জন্য। তিতির কথাগুলো ভাবতেই ফুয়াদ এসে সবাইকে ডেকে নিয়ে গেল খাবারের জন্য। এমন সময় সাবিনা রুমে ঢুকে আপা বলে একখান চিৎকুর দিয়ে তিতিরকে জড়িয়ে ধরে বলল, আপা আপনি কেমন আছেন কন্ত? ওই বাড়ি তো থাইকা এখানে আইতে চাই কিন্তু বজ্জাত দাদি আইতে দেয় না। বুড়ির এক পাও কব্বরে গেছে তাও বজ্জাতি করার ক্ষান্ত দিল না। ছিহ বোন, এভাবে কাউকে কিছু বলতে নেই। পরিনিন্দা করা ও শোনা দুটিই গিবতের শামিল। আপা আন্নেরে কোনো মাটি দিয়া গড়াইছে আল্লাহ কন্ত। আন্নের মতো না। কেউ কিছু কইব আর ফাও ফাও শুনব। কখনো না। কথাগুলো বলে সাবিনা একটু থামল। তারপর আবার বলল, আপা এত ভালো হন ভালা না। সবাই আন্নেরে কষ্ট দিতেই থাকব। একজন শেষ করব তো আরেকজন শুরু করব। ছাওয়াল পাওয়াল হইছে এখন অন্তত নিজেকে শক্ত করেন। আন্নে কি করবেন জানতাম নো, তয় যা ভালো মনে করছি হেইডাই আন্নেরে কইলাম। সাবিনার কথা শুনে তিতির শুধু হাসল কিন্তু কিছু বলল না। ইতিমধ্যে গোলাপ বেডে উঠে তিতিরের ওড়নার নিচে আশ্রয় নিয়েছে। তিতিরের শরীরের সাথে নিজের শরীর ঘষিয়েই একটা পল্ট খেল। তিতির ওর শরীরে হাত বুলাতেই গোলাপ তিতিরের হাতে জিভ দিয়ে 2বার ছুঁয়ে দিল। একটা পশু আর মানবীর এমন প্রেম দেখে সাবিনা অবাক হয়ে বলল, আপা হেই সত্যই আন্নের সন্তান। এত বছর ধরে আন্নেদের কাছে আছে তয় কোনো অভিযোগ নাই। কোয়েডা এমন কুত্তা মানুষের থায়। কুত্তা বলেই সাবিনা জিভে কামড় দিয়ে আবার তিতিরের দিকে চেয়ে বলল, দুঃখিত আপা, হেই তো আমাগো গোলাপ। এভাবেই পুরো দিনটা কেটে গেল। আনন্দ অশ্রুর মতো সময়টা কাটল তিতিরের। কেউ ভালোবাসায় ভরিয়ে দিল, কেউ বা কথার তীক্ষ্ণ ধারে খুঁচিয়ে দিয়ে চলে গেল। সবাই যাওয়ার আগে মাহাতকে বারবার করে বাসায় ফিরে যাওয়ার কথাটা ভাবতে বলল। কামরান সাহেবও তো সাদকে বুকে নিয়ে কেঁদেই ফেললেন। সবাই চলে গেছে। সমস্ত কিছু দেখাশোনা করতে গিয়ে পুরোদিন মাহাত তিতিরের কাছে একবারও আসতে পারেনি। পুরোদিনের ধকলে আজ যেন সবাই ক্লান্ত। তিতিরের পাশে সাদ ঘুমিয়ে পড়েছে। বেডে তেমন জায়গা না থাকার কারণে গোলাপ তিতিরের পায়ের নিচে জায়গা করে নিয়ে শুয়ে পড়েছে। অতিথিকে কোলে নিয়ে মাহাদের জন্য অপেক্ষা করছে তিতির। এত রাত হলো কিন্তু মেয়ের চোখে ঘুম নেই। শুনেছি মেয়েরা বাবাকে খুব ভালোবাসে। তুমিও কি তোমার বাবার জন্য অপেক্ষা করছো মা? যেমনটা আমি তোমার বাবার জন্য অপেক্ষা করছি। কথাগুলো বলতেই তিতির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখল মাহাদকে। মাহাদকে দেখে তিতিরের শরীর দিয়ে যেন প্রশান্তির বাতাস বয়ে গেল। এই একটা মানুষের ভালোবাসা তিতিরের জন্য যথেষ্ট। কথাগুলো মনে মনে ভাবতেই মাহাদ রুমে এসে বলল, সবার জায়গা হলো তোমার কাছে আর আমার জায়গা কোথায় হুম? আমার তো মনে হয় সবার আগে আমার জায়গা তোমার কাছে সবচেয়ে আগে। কি ঠিক বললাম? তিতির মুচকি হেসে মাহাদের হাত দুটি কাছে এনে তাতে কিস করে নিজের গালের সাথে ঘষিয়ে বলল, আজ আপনার খুব পরিশ্রম করতে হয়েছে তাই না? মাহাদ চেয়ারটা তিতিরের কাছে আনল কোনো শব্দ ছাড়াই। তারপর চেয়ারে বসে স্বস্তির একটা শ্বাস ফেলে বলল, তা অবশ্যই একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু নিজের প্রিয় মানুষের জন্য পরিশ্রম করার মধ্যেও অনেক তৃপ্তি রয়েছে। তিতির অপলকভাবে মাহাদের দিকে চেয়ে আছে। সে যদি সুস্থ থাকত তাহলে মাহাদকে কোনো কাজেই হাত দিতে দিত না। তিতিরের এমন চাহনি দেখে মাহাদ উঠে রুম থেকে বের হয়ে গেল। মাহাদ হয়তো তিতিরের চাহনির ভাষা পড়ে ফেলেছে। মাহাদ বেশ দ্রুতই খাবার হাতে চলে আসলো। অতিথিকে তিতিরের কোল থেকে নিয়ে মেয়েকে একটা কিস করে দোলনায় শুয়ে দিল। মেয়েটা এখনো ঘুমায়নি।
বাবার দিকে অপলকভাবে চেয়ে আছে। প্রচণ্ড একটা শান্ত মেয়ে অতিথি, কিন্তু হাত পা ধীরে ধীরে নড়াচড়া করছে। মাহাদ তিতিরকে কোলে তুলে নিতেই ব্যথায় কুকড়ে উঠল তিতির। মাহাদের গলা আর একটু শক্ত করে ধরল। মাহাদ সবকিছু বুঝতে পেরে বলল, খুব কি কষ্ট হচ্ছে? ব্যথায় যেন তিতির জর্জরিত হচ্ছে। কপাল জড়িয়ে উঠায় রগগুলো নীলচে হয়ে গেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবুও মাহাদ যাতে কষ্ট বা টেনশন না করে তার জন্য মুখে মুচকি হাসি ফুটিয়ে মাথা শুধু নাড়িয়ে না বলল, আচ্ছা আগে খাবার খাও, তারপর মেডিসিন নাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মাহাদের কথায় তিতির শুধু ঘাড় নাড়িয়ে সম্মতি জানাল। এর মধ্যে মাহাদ ওকে সোফায় বসে দিয়ে খাবার প্লেটে ভাত মেখে নিজে এক লোকমা ভাত মুখে নিয়ে তারপর তিতিরের দিকে তুলে দিল। তিতির মাহাদের হাতে একটা কিস করে মুখে ভাত পুড়ে নিল। খেতে খেতে চট করে বলেই ফেলল তিতির, আমরা ওই বাসায় গেলে কেমন হয় মাহাদ? সবার সাথে মিলেমিশে থাকব। তাছাড়া বাবা মাকে রেখে এভাবে আলাদা থাকলে আল্লাহ সুবহানাতালা নারাজ হয়ে যাবেন আমাদের উপর। আমি চাই না প্রভুর ক্রোধের শিকার হই আমরা। আপনি কি আমার কথা শুনছেন? মাহাদ তিতিরের মুখে আরও এক লোকমা ভাত তুলে দিল, কিন্তু এ ব্যাপারে কোনো কথাই বলল না। মাহাদের নিস্তব্ধতা তিতিরকে জানান দিচ্ছে এ বিষয়ে কোনো কথা বলে লাভ নেই। মাহাদ এ বিষয়ে কোনো কথাই শুনতে চাচ্ছে না। তাই তিতির আর কিছু বলার সাহস পেল না। চুপচাপ শুধু খাবার খেয়ে গেল। খাবার শেষ হলে মাহাদ কাজের মেয়ে টিয়াকে ডেকে সব নিয়ে যেতে বলল। তারপর ঘুমন্ত সাদকে কোলে নিয়ে গোলাপের গায়ে হাত দিয়ে ঝাঁকিয়েই গোলাপ কামিং বলে রুম থেকে বের হয়ে গেল। গোলাপও একলাফে বিছানা থেকে নেমে মাহাদের পিছু পিছু চলে গেল। কিছুক্ষণ পরে এসে বিছানা একবার ঝেড়ে তিতিরকে বলল, ওয়াশরুমে যাবা? না। তিতিরকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর অতিথিকে দোলনা থেকে তুলে তিতিরের পাশে শুয়ে দিল। মশারি খাটিয়ে তিতিরের কপালে একটা কিস করেই বলল, লাইট জ্বালানোই থাকল। কষ্ট করে কটা দিন লাইট জ্বালিয়েই থাকতে হবে। টিয়া তোমার এখানেই থাকবে। কিছু দরকার হলে ওকে দিয়ে আমাকে ডাকিয়ে পাঠিও। এখন ঘুমাও। মাহাদ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিতির বলল, আর একটু থাকেন না? মাহাদ কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। মাহাদের এমন ব্যবহারে তিতির খুব কষ্ট পেল। আমার ওনাকে ওমন কথা হয়তো বলা উচিত হয়নি। দুঃখিত মাহাদ, আমায় ক্ষমা করে দিন। তিতির কথাগুলো বলতেই দেখল মাহাদ সাদকে নিয়ে চলে এসেছে রুমে। সাথে গোলাপও এসেছে। গোলাপ গিয়ে অতিথির পাশে চুপচাপ গুটিসুটি মেরে বসে পড়ল। তিতির তুমি ঘুমাও বলে মাহাদ দরজা বন্ধ করে দিয়ে সাদকে বুকে নিয়ে সোফায় শুয়ে পড়ল। মাহাদের এমন ছোট ছোট সারপ্রাইজগুলো তিতিরকে খুব সুখ দেয়। তিতির কি চায় মাহাদ যেন সব বুঝে যায়। স্বামী সন্তানকে অন্য রুমে রেখে একা একা থাকা যায় নাকি? ওদের ছেড়ে থাকতে হবে ভেবে এতক্ষণ তিতিরের যেন দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু এখন সব ঠিকঠাক। নিজের চিন্তা ভাবনাকে ক্লজ করে কেটে কেটে বলে উঠল তিতির, মাহাদ, সাদকে না হয় আমার কাছে দিয়ে যান। আপনার তো কষ্ট হবে ওভাবে ওকে নিয়ে থাকতে। সন্তান বুকে নিয়ে ঘুমানোর মতো এমন শান্তি অন্য কোথায়ও পাওয়া যাবে না। আমি ঠিক আছি। তুমি ঘুমাও বলে মাহাদ চোখ বন্ধ করল এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। 2 মাস পরে। আকাশ মেঘলা। কয়েকবার দফায় দফায় বৃষ্টি হয়েছে। 5 দিন একটানা বর্ষণে চারপাশের এলাকায় বেশ পানি জমে ছোটখাটো বন্যায় পরিণত হয়েছে। বাসার পিছন দিকে বাগানের ধারে একটা ফাটলের সৃষ্টি হয়েছে। বাড়ির মালি আগে জায়গাটা দেখেছে। মাহাদ অফিস যাওয়ার সময় সে কথা মালি ওকে জানিয়েছে।
মাহাদ তিতিরকে বিষয়টি ফোনে জানিয়েছে। সাদ যেন ওই দিকে না যায়। দুপুরের সময় আসতেই ফাটলের জায়গার সমস্ত মাটি ধসে হঠাৎই নিচে পড়ে যায়। মনে হয় অনেক আগে সেখানে পুরনো কোনো কূপ ছিল। অতিরিক্ত বর্ষণে মাটি নরম হয়ে আলগা হয়ে গেছে। বৃষ্টি বাদলের দিন, তাই ওদিকটাই কেউ আর যায়নি বলে মাটি আলগা হওয়ার বিষয়টিও কেউ জানে না। তাছাড়া কুয়াটি অনেক গভীর। দুপুরের পর আর একবার ভারী বর্ষণে কূপে বেশ পানি জমেছে। দুপুরের পর স্কুল থেকে এসে সাদ মায়ের সাথে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে গোলাপকে নিয়ে খেলতে যায় বাহিরে। বাগানের কথাটি তিতিরের স্মরণে ছিল না সাদকে বলতে। আর সাদ ওই বাগানের দিকটাই গোলাপকে নিয়ে খেলতে যায়। সাদ তার বলটা দূরে ছুঁড়তেই গোলাপ বলটি কুড়িয়ে আনছে। এমন করতে করতে বলটি একদম কুয়ার মধ্যে পড়ে যায়। গোলাপ কুয়ার কাছে গিয়ে দাঁড়াতেই দেখল বলটি অনেক নিচে গিয়ে পানিতে ভেসে আছে। দূর থেকে সাদ জোরে চিৎকার দিয়ে বলল, গোলাপ ভাইয়া কামিং। গোলাপ লেজ নাড়িয়ে সাদের দিকে একবার ফিরে চেয়েই আবার কুয়ার পাড়ে একটু ঝুঁকে বলটি দেখতে গিয়েই মাটি সহ ও ধসে পড়ল কুয়ার ভিতর। ঝপ করে জোরে একটা শব্দ হতেই সাদের বুকে ছাদ করে উঠল। গোলাপ ভাইয়া বলেই কুয়ার পাশে দাঁড়িয়ে দেখল তার গোলাপ ভাইয়া অদ্ভুত রকমের শব্দ করে উপরে উঠার চেষ্টা করছে, কিন্তু বারবার সে পিছলে পড়ে যাচ্ছে। গোলাপের কাছ থেকে পানি আরও নিচে ছিল। ও পানি থেকে একটু সমান্তরাল মাটিতে পড়েছিল। সেখান থেকেই উঠার চেষ্টা করছিল। ছোট্ট সাদ কোনো চিন্তা না করেই অস্থির হয়ে বলল, ভাইয়া আমি আপনাকে নিতে আসছি। সাদ এক পা দুপা করে নেমে যেতেই সে একদম গভীর খাদে পানির মধ্যে পড়ে যায়। পানিতে পড়েই সে হাবুডুবু খেতে লাগল। যা দেখে দ্রুত পানিতে ঝাঁপ দেয় গোলাপ। নিজের শরীর দিয়ে যতটুকু পড়ছে সাদকে উপরে ঠেলে তোলার চেষ্টা করছে গোলাপ, কিন্তু বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হচ্ছিল। সাদকে ছেড়ে দিয়ে ও পানির মধ্যেই হাঁপাতে লাগল। এদিকে সাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেল। পানি খেতে লাগল সে। গোলাপ আবার বড় একটা শ্বাস নিয়ে গায়ের শক্তি দিয়ে সাদকে উপরে তুলে ধরল। সাদও সাথে সাথে হাত দিয়ে যেন মাটি খামচে ধরল। নিজের পুরো শরীর দিয়ে সাদকে উপরের দিকে ঠেলে ধরে আছে গোলাপ। আর মুখটা শুধু সামান্য পরিমাণ পানির উপর রেখেছে শুধু শ্বাস নেওয়ার জন্য। দুজনেই কাদা আর পানিতে ভিজে একাকার হয়ে গেছে। অসময়ের বৃষ্টি মানুষ ও প্রাণী দুটোর জন্যই বেশ অস্বাস্থ্যকর হয়। গোলাপ মাটির সাথে সাদকে খানিকটা চেপে ধরে আছে। মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে আসছে, কিন্তু সাদ আর গোলাপের কোনো খবর নেই। তিতির অতিথিকে নিয়ে একটু ব্যস্ত ছিল। মেয়েটার গায়ে বেশ জ্বর এসেছে। কাজের মেয়ে টিয়াকে ডেকে তিতির বেশ চিন্তিত হয়ে বলল, টিয়া দেখত সাদ বাহিরে আছে কিনা। ওকে দেখছি না। এতক্ষণে তো ওর বাহিরে থাকার কথা নয়। সাদ বাবা তো বাহিরে গেল তখন দেখলাম। আমি এখনই ডেকে আনছি বলেই টিয়া চলে গেল। এই ভর সন্ধ্যায় মেয়েকে নিয়ে বের হওয়া ঠিক হবে না ভেবে তিতির আর বের হল না। এর মধ্যেই মাগরিবের আজান পড়ে গেল। তিতির ছটপট করতে লাগল। সাদ কোথায় তুমি বলে বারবার ডাকতে লাগল। নামাজের ওয়াক্ত হয়ে গেছে বলে ওযু করে এসে সালাতে দাঁড়ালো তিতির। তিতির জায়নামাজে দাঁড়াতেই টিয়া দৌড়ে এসে বলল, আপা, সাদকে তো পাওয়া যাচ্ছে না। দারোয়ান বলছে ও নাকি বাসা থেকে বেরি হয়নি। কথাটা যেন তিতিরের কানের দোরগোড়ায় এসে ধাক্কা খেল। সূরা আল ফাতিহা পড়তেই চোখ উপচে পানি পড়তে লাগল। নিজেকে কঠোর করে সেজদায় চলে গেল। ছেলের কখনো নামাজ কাজা হয় না। আজ সেই নামাজ কাজা হয়ে যাচ্ছে, এর থেকে কষ্টের আর কি আছে।
আল্লাহ আমার দুটা সন্তানকেই রক্ষা করেন, ওদের হেফাজতে রাখেন আল্লাহ। নামাজ শেষ করে উঠে টর্চ লাইটা নিয়ে বাহিরে যেতেই মাহাদ বাসায় আসে। তিতির ভয় যেন কুকড়ে গেল। মাহাদকে এখন কি জবাব দিবে? ততক্ষণে পুরো বাসায় খোঁজ করা শেষ সাদ আর গোলাপকে, এমনকি কূপেও খোঁজা হয়েছে। সবাই বেশ অবাক হয়ে গেছে কূপ কোথা থেকে বের হল। মাহাদ এসে যখন শুনল সাদকে পাওয়া যাচ্ছে না তখন ওর মাথা যেন ঘুরে গেল। সাদ নেই, কখন থেকে ও মিসিং। ভাইজান, বিকেলে বল নিয়ে সাদ ও গোলাপ খেলতে বের হয়েছিল, তারপর আর বাসায় আসেনি। দারোয়ানও বলল তারা বাসা থেকে নাকি বেরই হয়নি। কথাগুলো কাজের মেয়ে টিয়া মাহাদকে বলল। এবার মাহাদ কিছুটা রেগে গিয়ে তিতিরের দিকে কঠোর চোখে তাকাতেই তিতির মাহাদের চোখের ভাষা বুঝতে পারে যে মাহাদ তিতিরকে কি বলতে চাচ্ছে। মাহাদ তিতিরকে বারবার বলেছিল সাদকে যেন বাসার বাহিরে না যেতে দেয়, কিন্তু সে মাহাদের কথাকে গুরুত্ব দেয়নি। নিজের সন্তানের খেয়াল পর্যন্ত সে রাখতে পারেনি। মাহাদ আর দেরি না করে জলদি টর্চ হাতে নিয়ে বাহিরে দৌড়ে চলে গেল। টিয়াকে অতিথির কাছে যেতে বলেই পিছনে তিতিরও দৌড়ে গেল। মাহাদ প্রথমে বাগানের পিছনে গিয়ে দেখে বড় একটা কূপ বের হয়েছে। এটা কখন হলো বলেই সাবধানে নিচে টর্চের আলো ফেলেই সাদ বলে কয়েকবার ডাক দিল, কিন্তু কোনো রেসপন্স এলো না। আরও কয়েকবার ডেকে যখন কোনো রেসপন্স পেল না তখন মাহাদ অন্যদিকে দৌড় দিয়ে খুঁজতে লাগল। বাসার দারোয়ান সহ আরও একজন কাজের লোক মাহাদের সাথে আবার খুঁজতে লাগল। শেষে তারা বাসার বাহিরে আশেপাশে খুঁজতে লাগল। মায়ের মন কখনো মিথ্যা হয়। তিতিরের মনে হচ্ছে সাদ এই কূপের ভিতরই আছে। সাদ বাবা আমার, আপনি কোথায়? আপনাকে ছাড়া আমি খুব কষ্ট পাচ্ছি। আপনি কোথায় বাবা বলেই কাঁদতে লাগল তিতির। গোলাপের নাম ধরেও কয়েকবার ডাকল তিতির, কিন্তু সাদ বা গোলাপ কারো কোনো খবর পেল না। না, আমার মন বলছে আমার ছেলে এখানেই আছে বলে তিতির ডিসিশন নিল ও এই কূপে নামবে। তিতির যখন কূপে নামার প্রস্তুতি নেয় তখন সেটা ব্যালকনো থেকে দেখতে পায় কাজের মেয়ে টিয়া। ওখান থেকেই টিয়া জোরে জোরে চিৎকার দিয়ে ডাকতে লাগল মাহাদকে। ভাইজান দেখেন, আপা কুয়ার ভিতর নামতেছে। কুয়ার আশেপাশের মাটি এমনি নরম, তার উপর তিতির সেখানে নামার চেষ্টা করছে। সেটা দেখে মাহাদ দৌড়ে আসে তিতিরের কাছে। আশেপাশে কেউ না থাকাতে তিতিরের উপর এবার প্রচণ্ড রেগে গেল মাহাদ। একে তো ওকে নিষেধ করেছিল, আজ যেন সাদকে বাহিরে যেতে না দেওয়া হয়, তার উপর এমন পাগলামো। তিতির নিচে পড়ে যেতে যেতেই মাহাদ ওর হাতটা টেনে ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে আনতেই তিতিরের পাগলামো যেন আরও বেড়ে গেল। আমাকে ছেড়ে দিন, আমার ছেলে এখানেই আছে বলতেই মাহাদ এত জোরে তিতিরকে একটা ধমক দেয় যে উপরে ব্যালকনোতে থাকা টিয়া অবধি কেঁপে উঠল। মাহাদ তিতিরকে ছেড়ে দিয়ে আবার ধমক দিয়ে বলল, তোমাকে যেন এখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে না দেখি, এক্ষুনি যেন বাসার ভিতর যাওয়া হয়। মাহাদের ধমকে তিতির স্তব্ধ হয়ে যায়। অভিমান আর কষ্ট একসাথে এসে যেন ওকে চেপে ধরল। তাই ঢোক চিপে বলল, আমি কোথাও যাব না, আমার ছেলেদের আমার চাই। তিতির আবার সাদ আর গোলাপের নাম ধরে ডাকতে লাগল। কূপে যে নামবে তার জন্য দড়ি লাগবে। মাহাদ আর তিতিরকে বাধা না দিয়ে বরং ওকে এক হাতে শক্ত করে ধরল, কারণ ও নিচে নামার জন্য ছটপট করেই চলছে। মাহাদ চিৎকার দিয়ে দারোয়ানকে ডেকে বলল, চাচা গ্যারেজ থেকে প্লিজ দড়িটা নিয়ে আসেন তো, একটু জলদি করে দড়িটা আনেন। দারোয়ান আর দেরি না করে খুব দ্রুতই দড়ি নিয়ে এলে মাহাদ দেখল দড়িটা খুব একটা বড় নয়। আরও দড়ি আনেন বলেই তিতিরের হাতে দড়ি দিয়ে অপর প্রান্তের দড়ি কোমরে বেঁধেই মুখে টর্চ নিয়ে সরসর করে কূপের ভিতর নেমে যায়।
এমন সময় দারোয়ান আরও দড়ি আনতেই অন্যগুলো দড়ির সাথে মাহাদের দড়িটি বেঁধেই দড়ির অন্য প্রান্ত নিয়ে গিয়ে অদূরে একটা গাছের সাথে কষে বেঁধেই আবার কূপের কাছে আসলো তিতির। তারপর চিৎকার দিয়ে বলল, মাহাদ, ওদের পেয়েছেন? কোনো রিপ্লাই আসে না। তিতির এবার যেন পাগল হয়ে যায়। মাহাদ আপনি ঠিক আছেন বলেই জোরে জোরে কাঁদতে লাগল। না, ওরা ঠিক নেই বলেই তিতির কারো কথার তোয়াক্কা না করেই দড়ি বেয়ে সর সর করে নিচে নেমে গেল। সাদের কোনো জ্ঞান নেই। মাটি ওভাবেই খামচি দিয়ে ধরে আছে আর গোলাপ তার শেষ শক্তিটুকু দিয়ে সাদকে কূপের দেয়ালের সাথে ঠেসে ধরে আছে। সেটা দেখে মাহাদ দ্রুতই একদম ওদের কাছে আসে। আগে গোলাপকে পানি থেকে তুলে বুকের ভিতর চেপে নেয় আর অন্য হাতে সাদকে মাটি থেকে টেনে বের করে। এর মধ্য তিতির নিচে নেমে এসেছে। মাহাদ তিতিরকে দেখেই জোরে চিৎকার দিয়ে দারোয়ানকে বলল, চাচা, দ্রুত মিল্টনকে কল দিয়ে বলেন ডক্টরকে আনতে। আমার ছেলেরা একদম ভালো নেই চাচা, দ্রুত খবর দেন তাকে। মাহাদের চিৎকারময় আদেশ শুনেই দারোয়ান দৌড়ে সেখানে থেকে চলে যায়। মাহাদের চিৎকার শুনে তিতিরও স্থির হয়ে যায়। যা আশা করেছিল তার থেকেও করুণ অবস্থা তার সন্তানদের। তিতির লাইটের আলোয় দেখল গোলাপের মুখ দিয়ে রক্ত আর সাদা ফেপড়া বের হচ্ছে। গোলাপের অবস্থা সাদের থেকেও খারাপ। মাহাদের চোখে দিয়ে অঝরে জল বয়ে চলছে। এমন অবস্থায় মাহাদ তিতিরের কোলে সাদকে দিয়েই বলল, দ্রুত, খুব দ্রুত উঠে যাও, একদম আমাদের হাতে সময় নেই। সাদকে বুকে নিতেই মাহাদ নিচ থেকে তিতিরকে উপরে ঠেলে দিল। কিন্তু মাঝপথে সাদকে সহ তিতির পিছলে পড়ে গেল। নিচে মাহাদ থাকাতে তিতিরকে শক্ত করে ধরে ফেলল মাহাদ। মাহাদের মুখ থেকে শুধু একবার তিতির নাম বের হতেই তিতির নিজের ওড়নাটা খুলে সাদকে বুকের সাথে বেঁধে তোড়তোড় করে উপরে উঠে গেল। তিতির গাছে উঠতে পারে বলে কাজটা ওর জন্য খুব সহজ ছিল। উপরে উঠে এসেই সাদকে উপর করে শুয়ে দিয়ে পিঠে বার কয়েক চাপ দিতেই সাদের মুখ দিয়ে গলগল করে দুবার পানি বের হল। এদিকে মাহাদ গোলাপকে নিয়ে উপরে উঠেই তিতিরকে বাসায় পাঠিয়ে দিল। কাজের লোকটা ততক্ষণে 2টা টাওয়াল নিয়ে এসেছে মাহাদের কাছে। মাহাদ গোলাপের গায়ে টাওয়াল দিয়ে জড়িয়ে নিয়ে বারবার ঝাঁকাতে লাগল, গোলাপ, গোলাপ, বাবা, তুই অন্তত আমাকে একা রেখে ছেড়ে যাস না। গোলাপকে নিয়ে ওই অবস্থায় মাহাদ গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য পশু হসপিটালে। মাহাদ গোলাপকে বুকের মধ্য নিয়ে গাড়ি ড্রাইভ করছে। গোলাপ শুধু মুখ দিয়ে একটু শব্দ করল। তারপর মাহাদের দিকে চেয়েই ওর বুকের ভিতর যেন আরো লেপ্টে গেল। হয়তো গোলাপ বলার চেষ্টা করছে তার জীবন দিয়ে হলেও সে সাদকে নিরাপদে রেখেছে। সে কখনোই বেইমানি করেনি। সে একজন ট্রেনিং প্রাপ্ত কুকুর। তাই সে চেষ্টা করে ওই কূপ থেকে উঠতে পারত। কিন্তু চোখের সামনে সাদ পড়ে যাওয়াতে ও আর নিজেকে ঠিক রাখতে পারেনি। ঝাঁপিয়ে পড়ে সাদকে বাঁচানোর জন্য নিজের শেষ নিঃশ্বাস দিয়ে সে সাদকে ওর নিজের উপর রাখার চেষ্টা করেছে। প্রভু ভক্ত কুকুরেরা বুঝি এমনই হয়। এই প্রথম কোনো পশু যে জ্ঞান হারায় সেটা দেখল মাহাদ। মাহাদ গোলাপকে আবার ঝাঁকালো, কিন্তু গোলাপ আর কোনো সাড়া শব্দ করল না। মাহাদ সাথে সাথে শক্ত করে গাড়ির ব্রেক কষল। বাতাসি বিবি মাগরিবের নামাজ পড়ে ডাইনিং রুমে বসে চায়ের ভিতর বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে আর টিভিতে রূপবান মুভিটা দেখছে। এই ছবি নিয়ে তার অনেক ইতিহাস রয়েছে। জীবনের প্রথম এই ছবি দেখাতে ইমতিয়াজ চেয়ারম্যান বাতাসি বিবিকে হলে নিয়ে গিয়েছিলেন। আহ, কি সেই স্মৃতিময় সময়! সেই স্মৃতিময় সময়টা মনে পড়তেই বাতাসি বিবি তার আঁচল খানা দিয়ে চোখটা মুছতেই সাবিনা চিৎকুর দিয়ে কইল, অ আম্মা দেইখা যান, দাদি রূপবান ছবি দেইখা কান্দাইয়া বুক ভাসাইতেছে। এর বিশ্বাস
দাদা মরণের সময়ও দাদি এত কান্দে নাই। এত দেখছি বিনোদন বিনোদন। সাবিনার কথা শুনে বাতাসি বিবি অত্যন্ত লজ্জা পেয়ে বসা থেকে উঠেই সাবিনার মুখ চেপে ধরল। তারপর রাগে চোখমুখ আগুন করে বলল, ওই ছুরি তোর চোপা ভাঙ্গমু কিন্তু। তুই আর সম্মান লইয়া টানাহিচড়া করস? তোর সাহস তো কম লয়। এমন সময় লাবিবা বেগমের আগমন। আম্মা সাবিনার মুখ চেপে ধরেছেন কেন? কি বলেছে ও? লাবিবাকে দেখে বাতাসি সাবিনাকে ছেড়ে দিয়ে ঝাঝালো কণ্ঠে বলে উঠল, আইজ থাইকা সাবিনার লগে আর কোনো সম্বন্ধ নাই। ওরে সেক্রেটারির খাতা থেকে নাম ক্যাইটা দিলাম। ছুরি বেশি কথা কয়। আই কথা কইলেই দোষ। আন্নে যে রূপবান ছবি দেইকা কাইন্দা বুক ভাসাইছেন হেইডার বেলায় সব আর দোষ তাই না? কথাগুলো বলে ভরা বাজারে বাতাসির ঢোল পিটাল সাবিনা। আম্মা আপনি কেঁদেছেন? লাবিবা চোখ বড় বড় করে তার শাশুড়ির দিকে চাইল। রূপালীও চিৎকার চেঁচামেচি শুনে মায়ের কাছে এসে দেখল মায়ের চোখে সত্যিই পানি। এবার রূপালী আর চুপ করে থাকতে পারল না। সে চট করে বলেই ফেলল, আম্মা আপনি কাঁদতেও জানেন? কি অবাস্তব কথা। বাতাসির এবার মুখ দেখানো যেন দায় হয়ে পড়ল। কি দুঃখ, নিজের পরাণ খুলে কানতেও পারুম না। রাগে ফুঁসতে ফুঁসতে যখন রুমের দিকে যাচ্ছিল বাতাসি তখন হঠাৎ নিসা এসে বলল, সাবিনা কফিটা ঠান্ডা হয়ে গেছে, আবার নতুন করে কফি দে তো। বাতাসি নিসাকে দুচক্ষে দেখতে পারে না। সমস্ত রাগ যেন নিসার উপর পড়ল। বাতাসি চিৎকুর দিয়ে কইল, প্যালে লোচা লোচা, না প্যালে কুত্তার ভোচা। এত কি নবাবের বেটি আইছে তার জন্য বারবার কাইলা চা দেউন লাগবো তারে? চা তো লয় যেন কাইলা বিদেশি কুত্তার মুত খায়। আমাগো গোলাবের মুতো এর থাইকা ঢের ফকফকা। ব্যাস হয়ে গেল। এ যেন সাপ নেউলের লড়াই। সাবিনা তো হাতে জোরে জোরে দুখান তালি বাজিয়ে বসে পড়ল সোফাতে। পিকচার আভি বাকি হে। বাতাসি বনাম নিসা। নিসা ফুঁসতে ফুঁসতে বাতাসির সামনে এসে বলল, দেখেন দাদি, ভাষা ঠিক করেন বলে দিলাম। অসঙ্গত ভাষায় আমার সাথে একদম বলবেন না। আমাকে তিতির পাননি যে, যা বলবেন তা মেনে নিব। ফারদার যদি এমন কথা বলেছেন তাহলে বাবার কাছে নালিশ দিব। ভাবি সাহেবরে নালিশ দিয়া কোনো কাম নাই। দাদি তো হেরি মান সোলেমান রাখে না। আপনি এক কাম করতে পারেন, মাহাদ ভাইজানের কাছে নালিশ দেন। হেই দাদিরে সোজা করব। আর সাহেবরে তো দাদি মগা কয় মগা। বুইরা বয়সে যে মায়ের হাতে লাডির বাড়ি খায় হেই আবার আন্নের কি বিচার করব। সাবিনা কথাগুলো বলেই জিভে কামড় দেয়। এদিক ওদিক তাকাতেই লাবিবার দিকে চোখ পড়তেই সাবিনা ভয় পেয়ে যায়। স্বামীকে নিয়ে সে কোনো কথা শুনতে চায় না। লাবিবার এমন চাহনি দেখে সাবিনা চট করে বসা থেকে উঠেই বাতাসি বিবির পিছনে গিয়ে দাঁড়াল। তারপর বাতাসিকে ইনিয়ে বিনিয়ে বলল, দাদি জব্বর কথা কইছেন নিসা ভাবিরে। তার কত বড় সাহস আন্নের মুখের উপর তর্ক করে। সাবিনার কথা শুনে বাতাসি বিবি ভ্রু কুচকে বলল, খাটটাস মার্কা ছুরি। দুমুখা মাইয়া কোনো টেকার। ফাজলামি শুরু করছস? অ্যারে বোকা ভাবছস? তোরে এর দল থাইকা বাইর কইরা দিছি। এর ঝগড়া আই একাই করতে পারুম। সাবিনাও সাথে সাথে মুখে ভ্যাংচি কেটে বলল, পরে একবার ডাকেন শুধু। এর আমু না। এদিকে নিসা ফুয়াদকে কল দিয়ে ফেলেছে। ফুয়াদ কল রিসিভ করতেই নিসা কিছুটা জোরেই বলল, তোমার দাদির অত্যাচারে আমি মনে হয় এই বাসায় বেশি দিন টিকতে পারব না। আমি মারা গেলেই বুঝি সে বেশি খুশি হবে।
বেটি তুই মরবি, তোর মতো খচ্চরের কাছে মরণ আইতেও দুবার ভাবব। আর তুই বাড়িতে টিকবি নাকি? টিকাই তো বইয়া আছস ছাছরা মাইয়া। বাতাসি আর নিসার ভিতর এবার ঝগড়া বেঁধে গেল। না লাবিবা থামাতে পারে না রূপালী থামাতে পারে, কেউ কারো চেয়ে কম নয়। বাতাসিও নিসাকে সাবান সোডা বিহীন একেবারে ধুয়ে পরিষ্কার করে দেয়। বাতাসির সাথে লাগা যদি নিসাকে নাই ধুয়ে দিতে পারে তাহলে বাতাসি এ জীবনে শিখলটা কি? একটা মানসম্মানের ব্যাপার আছে না? ডাক্তারগণ গোলাপের চিকিৎসা করছে। প্রায় 2 ঘন্টা যাবৎ ভিজা শরীরেই মাহাত দাঁড়িয়ে আছে পশু হসপিটালের ভিতরে। চুল দিয়ে টপটপ করে কয়েক ফোঁটা জলও ঝরে পড়ল ওর ঘাড়ে। চাপা উত্তেজনায় মাহাদ অস্থির হয়ে পাচারি করছে আর আল্লাহ সুবহানাতালার কাছে বারবার প্রার্থনা করছে, আল্লাহ এবারের মতো ওকে ঠিক করে দাও। আমি ওর দায়িত্ব আর কাউকে দিব না, আমি নিজেই ওর দেখাশোনা করব। এমন সময় একজন রুম থেকে বের হয়ে এসে হাসি মুখে বললেন, স্যার, আপনার কুকুরটাকে বাসায় নিয়ে যেতে পারেন। যা ধকল গেল না কুকুরের উপর দিয়ে, সে তো মারাই যাচ্ছিল। হায়াত আছে বলে বেঁচে গেছে শেষ মুহূর্তেও। লোকটার কথা শুনে মাহাত কিছুক্ষণ স্থির চোখে চেয়ে রইল ওনার দিকে। তারপর বলল, গোলাপ আমার ছেলের মতো, তাই ওকে আমি পশু হিসাবে কখনোই বিবেচনা করি না। আর আপনি যেই নাম উচ্চারণ করেছেন সেটা আমি তার ক্ষেত্রে কোনো দিনই ব্যবহার করিনি। যাই হোক, তাকে কি আমি নিয়ে যেতে পারব? মাহাত কথাগুলো শেষ করেই রিপ্লাইয়ের অপেক্ষা না করে রুমের ভিতর যেতেই গোলাপ কান দুটি খাড়া করেই মাহাদের দিকে তাকাল। তারপর ছোট কুকুর ছানাদের মতো অদ্ভুত শব্দ করতেই মাহাদ আরও কাছে গিয়ে ওর গায়ে হাত দিতেই সামনে থাকা দুটি ছেলে গোলাপকে ছেড়ে দিল। গোলাপ ছাড়া পেয়ে লাফ দিয়ে উঠে গা ঝাড়া দিয়েই মাহাদের বুকে দুপা ঠেসে দাঁড়িয়ে মনে হয় কিছু বলার চেষ্টা করল। মাহাদ ওর কপালটা গোলাপের কপালের সাথে ঘেঁষিয়ে বলল, সমস্ত বিপদে আপদে আল্লাহ তোকে আমার পাশে থাকার সৌভাগ্য দান করেছে। যতবার সমস্যায় পড়ি আগে তুই এগিয়ে আসিস, আর সেই তুই আমার কাছ থেকে চলে গেলে আমি থাকব কেমন করে বাবা? চল আমরা বাড়ি যাব। কথাগুলো বলে বুকের সাথে গোলাপকে আঁকড়ে ধরে ডক্টরকে বলল, আমার টাকাগুলো ভিজে গেছে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিন, আমি টাকা পাঠিয়ে দিব। হসপিটালের ঝামেলা শেষ করে রাত 9টার দিকে গোলাপকে নিয়ে বাসার পথে রওনা দিল মাহাদ। মাহাদ এখনো জানে না সাদের কি অবস্থা। দুশ্চিন্তায় যেন সব ভুলতে বসেছে মাহাদ। তাই গাড়ির গিয়ারটা বাড়িয়ে দিয়েই দ্রুত বাসার পথে সে চলে গেল। কোনো একটা কাজে মাহাদের সাথে দেখা করতে বাসায় ফুয়াদ এসেছিল। এসেই সাদকে এমন পরিস্থিতি দেখতে পাবে সে কখনো কল্পনা করেনি। সাদের পেট থেকে পানি বের করা হয়েছে, খানিকটা সুস্থ সে। অক্সিজেনের মাস্ক লাগানো হয়েছে। ডাক্তারদের সাথে ফুয়াদ সাদের পাশে চেয়ার নিয়ে বসে আছে। কেমন শান্তভাবে সাদ শুয়ে আছে, যেটা দেখতে ফুয়াদের মোটেও ভালো লাগছে না। চোখে পানি চলে আসাতে রুম থেকে বের হতেই টপ করে চোখ দিয়ে পানি পড়ে গেল। তিতিরকে কোথাও দেখতে পাচ্ছে না ফুয়াদ। ওকে খুঁজতে গিয়েই দেখে ও জায়নামাজে বসে নামাজ পড়ছে। ফুয়াদ রুম থেকে বের হতেই দেখল মাহাদ গোলাপকে নিয়ে দ্রুত ডাইনিং রুমে ঢুকল। নিজের বড় ভাইকে দেখে ও যেন চমকে উঠল। সাদ ঠিক আছে তো বলেই গোলাপকে ছেড়ে দিয়ে উপরে উঠতেই ফুয়াদ ওর হাতটা ধরে ওকে শান্ত করে বলল, মাহাদ এত বিচলিত কেন হচ্ছিস? সাদ ঠিক আছে। যতই সবাই বলুক না কেন, সাদ ঠিক আছে। কিন্তু বাবার মন সে কি আর চুপ থাকতে পারে? দ্রুত রুমে ঢুকতেই দেখল ডাক্তার সাদের মুখ থেকে মাস্ক খুলে ফেলছে। সাদের জ্ঞান ফিরেছে। গোলাপই আগে সাদের কাছে চলে গেল।
গোলাপকে দেখে সাদ শোয়া থেকে উঠে বসেই আদুরে স্বরে বলল, ভাইয়া, আপনি কেমন আছেন? সাদের ভাষা যেন গোলাপ এক মুহূর্তেই বুঝে নেয়। লাফ দিয়ে বেডে উঠেই সাদের গা ঘেঁষে বসে পড়েল। তারপর সাদের গায়ের সাথে নিজের মাথাটা হেলান দিয়ে ঘষতে লাগল। মাহাদ আর ভিজা শরীর নিয়ে সাদের শরীরে হাত না দিয়ে রুম থেকে বের হতেই ফুয়াদ যেন একটু ভয় পেল। সাদ আর গোলাপের সাথে যা ঘটেছে সেটা সে এখানে এসে পুরোটাই শুনেছে। মাহাদের যা রাগ, তিতিরকে যদি কিছু বলে। মাহাদ শোন বলেই ফুয়াদ এগিয়ে গেল মাহাদের দিকে। মাহাদ দাঁড়িয়ে পিছন ফিরে তাকাতেই ফুয়াদ বলল, মাহাদ, আমি বাসায় চলে যাব। একটা কাজে আসছিলাম, কিন্তু সেটা থাক, পরে ফোনে তোকে সব জানাবো। কি বল? আমি এখন আসলাম আর তুমি বলছো চলে যাবে। আজকে থাকো, তুমি থাকলে আমাদের সবার ভালো লাগবে। তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি বলে মাহাদ পা বাড়াতেই ফুয়াদ ওকে আবার আটকাল। ছোট মেয়েটা আমার জন্য অপেক্ষায় আছে, আমি না যাওয়া অবধি ঘুমাবে না। অন্যদিন আসব বলে মাহাদকে টেনে আবার সাদের কাছে নিয়ে যেতেই সাদ ফুয়াদকে সালাম দিতেই ফুয়াদ সালামের জবাব দিয়ে সাদকে কোলে নিয়ে বলল, বাবা, আমি তো চলে যাচ্ছি। আপনি আমাদের বাসায় কবে যাবেন বলেন তো? সাদ ওর বাবার দিকে চেয়েই ফুয়াদের গালে একটা চুমা খেয়ে ফুয়াদের গলা দুহাত দিয়ে জড়িয়ে ধরে মন খারাপ করে বলল, বড় বাবা, আপনি এখনই যাবেন? আমাদের সাথে থাকবেন না? হ্যাঁ বাবা, অন্য একদিন আসব। তোমার জন্য চকলেট এনেছি বলেই সাদকে খাটে বসিয়ে দিয়ে ওর হাত ভর্তি চকলেট দিল ফুয়াদ। তুমি ভালো থেক বাবা, আর দ্রুত সুস্থ হও। এবার আসার সময় তোমার আপুদের নিয়ে আসব বলে সাদকে কয়েকটা কিস করে রুম থেকে বের হয়ে এল ফুয়াদ। সাথে ডক্টরও বের হয়ে মাহাদের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলে চলে গেল। ফুয়াদকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিল মাহাদ। যাওয়ার আগে ফুয়াদ মাহাদের হাত ধরে অনুরোধের স্বরে বলল, তিতিরকে যেন কিছু বলিস না। দেখ, সবারই ভুল হয়, ও হয়তো ভুল করে ফেলেছে। তাছাড়া বিপদ কখন আসবে তা আমরা জানি না। মাথা একটু ঠান্ডা রাখিস। মাহাদ কিছু বলল না, শুধু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে ফুয়াদের চলে যাওয়া দেখল। ফুয়াদ চলে যেতেই মাহাদ ভিতরে চলে আসল। এসে দেখল তিতির সাদকে কোলে নিয়ে চুপ করে আছে। মাহাদ আর কিছু না বলে ওর রুমে চলে গেল। বাবা, তুমি থাকো, আমি একটু পর এসেই তোমাকে খাবার দিচ্ছি বলেই তিতির দ্রুত রুম থেকে বের হয়ে গেল। তারপর নিজেদের রুমে এসে দেখল মাহাদ ওর ভেজা শার্টটা খুলছে। কিছু তো একটা ঘটবে সেটার সুযোগ করে দিয়ে তিতির দরজা বন্ধ করে দিল। তারপর চুপ করে মাহাদের সামনে এসে দাঁড়িয়ে রইল। মাহাদ তিতিরের দিকে না তাকিয়ে চুপচাপ কাজ করছে। এভাবে চুপ থাকলে সবকিছুর সমাধান হয় না, তাই তিতির মাহাদ বলে ডাকতেই মাহাদ সামনের চেয়ারে এত জোরে একটা লাথি দিল যে সেটা ছিটকে গিয়ে দূরে পড়ে গেল। ভয়ে তিতিরের পুরো শরীর কেঁপে উঠল। মাহাদ বলে নিচু গলায় শব্দ করেই মাথা নিচে নামাল তিতির। ওয়ার্ড্রপের উপর কিছু শোপিজ ছিল, সেগুলো এক ঝটকায় নিচে ফেলে দিল মাহাদ। তারপর দ্রুত তিতিরের কাছে এসে ওর দুবাহু শক্ত করে চেপে ধরে কঠিন স্বরে বলে উঠল, এতটা কেয়ারলেস তুমি হও কিভাবে? তোমাকে আমি কতবার বলেছি সাদকে যেন বাহিরে যেতে না দেওয়া হয়। তাছাড়া ওকে একবার বললেই ও কখনো বাহিরে যেত না। আর তুমি কি করেছ? ওকে নিষেধই করনি। তুমি নিজের সন্তানকে সামলাতে পারো না, তাহলে তোমাকে দ্বারা কোনো কাজটা হবে? মাহাদের চিৎকারময় কণ্ঠে তিতির ভয় একদম চুপসে গেল। মুখ দিয়ে আর কোনো কথা বের করতে পারল না। কারণ তিতির ভালো করেই জানে একজন চিৎকার করলে অপরজনকে সম্পূর্ণ চুপ থাকতে হয়। তাছাড়া মাঝে মাঝে নীরবতা ঝগড়ার চেয়ে বেশি সমাধান বয়ে আনতে পারে।
তিতিরের এমন চুপ থাকা মাহাদকে আরো রাগান্বিত করে ফেলে। মাহাদ হিতাহিত বোধটুকু হারিয়ে ফেলে তিতিরকে দেয়ালের সাথে ধরে গলাটা শক্ত করে চেপে ধরে বলল, এই তুই চুপ করে আছিস কেন? কথা বল আমার সাথে। অন্য সময় হলে তো কথার ঝড় তুলিস, আর আমি কথা বললেই আমার সামনে চুপ করে থাকিস। এত বড় ভুল তুই করিস কিভাবে? তোর এই অপরাধের কোনো অনুশোচনা নেই। কি মনে করিস নিজেকে? আমার কথার কি কোনো দাম নেই তোর কাছে? তবুও তিতিরের মুখে কোনো কথা নেই, কোনো কথা বলার মুখও নেই ওর। ওর বুকের ভিতর যে কষ্ট হচ্ছে সেটা শুধু ও আর আল্লাহ সুবহানাতালা ভালো জানেন। এত কথা বলার পরও যখন তিতির কিছু বলল না, তখন মাহাদ ওকে আরও শক্ত করে ধরেই বলল, তোর ভাগ্য ভালো, আমার সন্তানরা সুস্থ আছে। সামান্য কোনো ক্ষতি হলে তোকে আজই মাটিতে পুঁতে ফেলতাম। এমন সময় মা মা বলে সাদ দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগল তিতিরকে। সাদের আওয়াজ শুনে মাহাদ একদম চুপ হয়ে গেল। সন্তানের সামনে ও কখনো তিতিরের সাথে আজ অবধি উঁচু গলায় কথা বলেনি, কারণ সে কখনো চায় না তার সন্তান কোনো দিনও শিখুক যে স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক বলেও কিছু সময় থাকে। তিতির ঝটপট চোখের পানি মুছে দম নিয়ে নিজেকে সংযত করে বলে উঠল, বাবা, তুমি গোলাপ ভাইয়াকে নিয়ে খাবার টেবিলে যাও। তোমার বাবা এখনই ফ্রেশ হয়ে তোমার কাছে যাচ্ছে। ঠিক আছে মা বলেই সাদ মনে হয় চলে গেল। মাহাদ আর কিছু না বলে তিতিরকে ছেড়ে দিয়ে রাগে গ্যাঞ্জিটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেল এবং খুব জোরেই ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। তিতির নিজেকে ঠিক করে মাহাদের শার্ট আর গেঞ্জি তুলে ভাঙ্গা কাচের টুকরোগুলো দ্রুত পরিষ্কার করল। তারপর পুরো রুম ঠিক করে সেখান থেকে বের হয়ে গেল। নিচে এসে দেখল সাদ চেয়ারে বসে আছে। বেচারা টেবিলটাও হাতা পাচ্ছে না। তিতির আর দেরি না করে জলদি সবার জন্য খাবার বেড়ে দিতেই মাহাদ দ্রুত নেমে আসে নিচে। মাহাদকে দেখেই গোলাপ ওর খাবার খেতে লাগল। মাহাদ সাদের দিকে চেয়ে মুচকি একটা হাসি দিয়ে ছেলেকে কোলে নিয়ে চেয়ারে বসেই বলল, আমার বাবাটা এখন কেমন আছে? সাদ কিছু না বলে বাবার বুকের ভিতর ঢুকে চুপ করে রইল। মাহাদ আর কথা না বাড়িয়ে ছেলেকে খাবার মুখে তুলে দিয়েই পিছন থেকে সাদের গালে একটা চুমা খেল। সাদ নিশ্চুপি খাওয়া শেষ করতেই তিতির ওকে নিয়ে উপরে চলে গেল। ওরা চলে যেতেই মাহাদ আর না খেয়ে উঠতেই টিয়া বলল, ভাইজান খাবেন না? না, তুই খেয়ে সব তুলে ফেল। আপাও খাবে না? মাহাদ এবার রেগে গিয়ে টিয়ার দিকে তাকাতেই টিয়া ভয় পেয়ে গেল, আর মুখ দিয়ে একটা কথাও বের করতে পারল না। ভয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মাহাদ আর এক মুহূর্ত দেরি না করে রুমে চলে গেল। দীর্ঘ সময় হয়ে যায় কিন্তু তিতির রুমে আর আসে না। অতিথি দোলনায় শুয়ে আছে। মেয়েকে অনেক চেষ্টা করে ঘুমিয়ে দেয় মাহাদ, কিন্তু এখনো তিতির আসে না। মাহাদ যেন অস্থির হয়ে যায়। এখনো কি সাদ ঘুমায়নি? সাদ আর গোলাপ আলাদা রুমে ঘুমায়। ওরা ঘুমিয়ে পড়লে তিতির নিজের রুমে চলে আসে। কিন্তু আজ অনেক আগেই সাদ ঘুমিয়ে পড়েছে তিতিরের কোলে, কিন্তু তিতির তবুও মাহাদের কাছে যাচ্ছে না। তিতিরের কোমর ঘেঁষে গোলাপও ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে প্রায় রাত 1টা বাজা অবস্থা। মাহাদ এতক্ষণে ঘুমিয়ে পড়েছে না পড়েনি, এসব ভাবতে ভাবতেই সাদকে বিছানায় শুয়ে দিয়ে আলতো করে দরজা লাগিয়ে দিয়ে দেখল ডাইনিং রুমে ড্রিম লাইট জ্বলছে। তার মানে টিয়া ঘুমিয়ে পড়েছে। মাহাদ যে রাতে খায়নি সেটা তিতির ভালো করেই জানে। বাসায় থাকা অবস্থায় মাহাদ তিতিরকে ছাড়া কখনোই খাবার মুখে তুলবে না। একরাশ খারাপ লাগা এসে মনে ভিড় জমাতে লাগল তিতিরের। তিতির ধীর পায়ে আস্তে করে দরজা খুলে রুমে এসে দেখল মাহাদ ঘুমিয়ে পড়েছে।
ঘুমন্ত মাহাদের মুখটা দেখেই তিতির মনে মনে বলল, মহান আল্লাহ সুবহানাতালা স্বামী স্ত্রীর মধ্যে নেতা হিসাবে নির্বাচন করেছেন স্বামীকে। তাই আমার সবসময় মনে রাখা উচিত, স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হল তাকে সম্মান করা। আমাদের মধ্যে মনোমালিন্য, ঝগড়াবিবাদ, কটু কথা হতেই পারে, তবে দিন শেষে প্রাপ্য সম্মানটা যে শুধু তারই। তিতির লাইটটা অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে মাহাদের কাছে গেল। আবছা আলোতে অনেকক্ষণ মাহাদের দিকে চেয়ে রইল। তারপর আর কিছু না বলে একটু দূরত্ব রেখে মাহাদের পাশে শুয়ে পড়ল। তিতির শুয়ে পড়তেই মাহাদ চোখ খুলল। মাহাদ এখনো ঘুমায়নি। তিতির রুমে ঢুকতেই স্বাভাবিকভাবে ও চোখ বন্ধ করে রাখে, যাতে তিতির ভাবে ও ঘুমিয়ে পড়েছে। এভাবে আরও ঘন্টা দুয়েক কেটে যায়। রাত যখন ৩টা ছুঁই তখন তিতির পাশ ফিরে দেখল মাহাদ ওপাশ হয়ে শুয়ে আছে। তিতির আরও একটু এগিয়ে গেল মাহাদের দিকে। তারপর ওর হাতটা আস্তে আস্তে মাহাদের শরীরে ছোঁয়াতেই মাহাদ সামান্যই নড়ে উঠল। সাথে সাথে তিতির ওভাবেই চুপ করে রইল এবং চোখটা বন্ধ করল। তিতির এমন ধ্যান করল যেন মনে হয় ও ঘুমের ভিতর মাহাদের গায়ে হাত তুলে দিয়েছে। তারপর আরও কিছুক্ষণ চুপ করে রইল তিতির। আবার ও চোখ খুলে পিছন দিক থেকে ধীরে ধীরে ওর হাতের ভিতর মাহাদের হাত নিতেই চট করে মাহাদ চোখ খুলল। তিতির জানতেই পারল না মাহাদ এখনো জেগে আছে। তাই তিতির আরও কাছে যেতেই মাহাদ শক্ত করে ওর হাতটা চেপে ধরল। এমন অচমকা কাণ্ডে তিতিরের পুরো শরীর কেঁপে উঠল। মাহাদ সাথে সাথে ওই অবস্থায় পাশ ফিরে তিতিরের দিকে কঠিন চোখে চাইতেন। তিতির স্থির হয়ে যায়। এ যেন শিকারীর কাছে স্বইচ্ছায় ছোবল খাওয়ার মতো অবস্থা। চলবে।